আজ আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত গুণী মানুষ ডক্টর দেবী প্রসাদ দুয়ারি। ডক্টর দেবী প্রসাদ দুয়ারি ডিরেক্টর রিসার্চ অ্যান্ড একাডেমিক, এবং উনি ছিলেন এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর। আর এছাড়া ওনার অসংখ্য অসংখ্য কাজ রয়েছে। উনি মহাকাশ নিয়ে আমাদের ঠিক ঘরের মধ্যে পৌঁছে দেন মহাকাশের ইতিবৃত্ত, অর্থাৎ মহাকাশে কী কাণ্ড কারখানা ঘটে সেটা নিয়ে উনি আমাদের পাশে প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকিয়ে দেন কোথায় কি হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে। উনি ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী, বিজ্ঞান বিষয়ক লেখক, মহাকাশ বিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক এবং বিজ্ঞান প্রচারক। ওনার বই বেশ অনেকগুলো রয়েছে, যার মধ্যে একটি মহাকাশের সহজপাঠ, যা পড়লে আমাদের মহাকাশ সম্পর্কে শুধু ছোটদের না, আমাদের কাছেও অনেকটা অজানা জায়গা খুলে যায়। এছাড়া ওনার বিভিন্ন জায়গায় টেক্সট বুক উনি করেছেন ফিজিক্সের। তাছাড়াও আরেকটি বই কসমিক কনসেপ্টস অ্যান্ড চ্যালেঞ্জেস, এটা তৈরি হচ্ছে। এছাড়াও ইন্ডিয়া স্পেস ওডিসি, এটাও ওনার কাজ চলছে। ওনার অ্যাওয়ার্ড এবং স্কলারশিপ প্রচুর, অনেক লিস্ট রয়েছে, তার মধ্যে আমি কয়েকটা একটু বলি। উনি বেস্ট থিসিস অ্যাওয়ার্ড অফ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া 1993-94 পেয়েছেন। রবীন্দ্র পুরস্কার পেয়েছেন 2019 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ফর লিটারেরি অ্যাচিভমেন্ট ইন সায়েন্স। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে কলকাতা এবং জয়পুর, দুই জায়গার। অতুল্য ঘোষ মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2016 সালে বিধান শিশু উদ্যান থেকে পেয়েছেন। একাডেমিক লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কলকাতা। রাধানাথ শিকদার মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন 2023-এ। স্বামী বিবেকানন্দ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন 2023-এ IBRF থেকে। আজকে আমরা শুধুমাত্র ডক্টর দেবী প্রসাদ দুয়ারির সাথে থাকবো সারা সন্ধ্যেটা, একটা অন্য জগতের মধ্যে উনি আমাদের নিয়ে যাবেন। আমার আজকের বক্তব্যের বিষয়বস্তুটা যেহেতু এটা আড্ডা, সেহেতু কোনো স্ট্রাকচার একটা কোনো লেকচারের মধ্যে নয়। আমি দুটো জিনিস নিয়ে, যেটা আমাকে দুটো জিনিস নিয়ে আমাকে মনে হচ্ছে আমি এখানে একটু বলি। একটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, আর দ্বিতীয়টা হচ্ছে যে ভারতের মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে যে প্রচন্ড তীব্র অগ্রগতি হয়েছে, যেটা আমি শুধু বলছি না, সারা পৃথিবীর মানুষই বলছেন, সেটা নিয়ে অল্প একটু ছুঁয়ে যান। যে জিনিসটা জ্যোতির্বিজ্ঞানকে নিয়ে আমার মনে আন্দোলন আড়া দিয়েছে, আমার ছোটবেলা যখন থেকে পড়াশোনা শুরু করেছি তখন থেকে, যে জ্যোতির্বিজ্ঞান বিষয়টির মধ্যে শুধুমাত্র কিছু তথ্য আছে, মহাবিশ্ব সম্পর্কে আমরা জানতে পারছি, তার রং, রূপ, রস, গন্ধ জানতে পারছি, শুধু তাই নয়, আমাদের মনের ভেতরের সঙ্গে বোধহয় কোনো একটা যোগাযোগ আছে এই জ্যোতির্বিজ্ঞান। এটা যে খুব একটা আধ্যাত্মিক ভাবে বলছি তা কিন্তু নয়, এটা খুব বাস্তব। সেটাই আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, আপনাদের সমর্থন পাওয়ার জন্য, আপনাদের এই চিন্তাটাকে পুরস্কার দেওয়ার জন্য। ব্রহ্মাণ্ড চেতনা, ব্রহ্মাণ্ড চেতনার মধ্যে আমরা সাধারণত ভেবে থাকি যে একটু আধ্যাত্মিক ব্যাপার বা ধর্মীয় ব্যাপার। এখানে আধ্যাত্মিকতাও খুব একটা নেই, ধর্ম তো নেই। সুতরাং যে কোনো জিনিসের যে পারসেপশন, সেই পারসেপশন থেকে আমাদের মধ্যে যে একটা চেতনা জন্মায়, সেই চেতনাকেই আমি কসমিক কনসেপশনস বলে বলছি। আর এক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা সবাই হয়তো বোঝেন, যে বাইরের বিশ্বব্রহ্মাণ্ডে যেমন একটা বিরাটত্ব আছে, আমরা যদি আমাদের মনের মধ্যে বা শরীরের মধ্যে বা দেহের মধ্যে নিজের মনকে ঢোকায়, সেটাও কিন্তু ব্রহ্মাণ্ড ঢুকিয়ে দেয়। বাইরের ব্রহ্মাণ্ড নিশ্চয়ই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ, তারা, গ্যালাক্সি তো রয়েছে, কিন্তু ইনার কসমস বলতে কি বোঝায়? আমাদের ওই যে চেতনা, আমাদের ধারণা, অনুভূতি এবং জীবন সম্পর্কে একটা অভিজ্ঞতা, এই সব নিয়ে আমাদের মধ্যে ইনার কসমস, আমাদের ভিতরে ব্রহ্মাণ্ড। সুতরাং এই দুটোকে যোগ যদি করা যায়, তবে আমাদের যে কোনো বিষয়ের ক্ষেত্রে আত্মীকরণ করতে সুবিধা হয়। আর এক্ষেত্রে বলি, এই জ্যোতির্বিজ্ঞানের একটা তত্ত্ব আছে, সূত্র আছে, তাকে অ্যানথ্রপিক প্রিন্সিপল। যে অ্যানথ্রপিক প্রিন্সিপল রবীন্দ্রনাথ হয়তো তার কবিতার মাধ্যমে লিখে গেছে। সেটা বলছে যে মহাবিশ্ব আছে কেন?
কেন এরকম মহাবিশ্ব, কেন এরকম অদ্ভুত রং, তার ভালো ভাবনা আছে। আমি না থাকলে মহাবিশ্ব দেখতে, সুতরাং ওই চেতনার রঙে ভাবনা হলো সবুজের সেই অনুভূতি যে the observed values of physical constant in the nature of the universe are such that they allow for the existence of observers. আমিও আছি, ব্রহ্মাণ্ড আছে, তা না। ব্রহ্মাণ্ড আছে বলে আমি আছি, বা আমি আছি বলে ব্রহ্মাণ্ড আছে। এটার মধ্যে কিন্তু খুব একটা গূঢ় একটা চিন্তার সূত্র কিন্তু রয়েছে। রাতের আকাশ আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বজরা রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবতেন ওই আলোর বিন্দুগুলোর পেছনে মানে খুঁজে পেতেন না। কিন্তু সেই দিন থেকে বোধহয় শুরু হয়েছিল জ্যোতির্বিজ্ঞান চর্চা। তাই জ্যোতির্বিজ্ঞানকে যেমন মানব সভ্যতার একটি প্রাচীনতম বিষয় হিসেবে চিহ্নিত করা যায়, তেমনই খবরের কাগজ দরকার আছে কি? মানে আমি ৩০০ জন কমান্ডার ক্লাস হয়ে যায়। তাই জ্যোতির্বিজ্ঞানকে যেমন মানব সভ্যতার একটি প্রাচীনতম বিষয় হিসেবে চিহ্নিত করা যায়, তেমন খবরের কাগজে টেলিভিশন চ্যানেলে যখন হামেশাই চোখে পড়ে মহাকাশ সংক্রান্ত ঘটনা, বুঝতে পারা যায় যে আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান একটা বিরাট জায়গা করে নিয়েছে। জ্যোতির্বিজ্ঞান বিষয়টির এমন ক্ষমতা যে আজ থেকে কয়েক কোটি বছর আগে এই যে হলটা আছে, এই জায়গাটাতে কীরকম অবস্থা ছিল যেমন জানান দিতে পারে, আবার আজ থেকে কয়েক কোটি লক্ষ বছর পর এখানে কীরকম অবস্থা হতে পারে তার সম্পর্কে একটা সম্যক ধারণা করে দিতে পারে। আর একবিংশ শতাব্দীকে বিজ্ঞানীরা মনে করছেন জ্যোতির্বিজ্ঞানের শতাব্দী। তার প্রমাণ 1901 থেকে 2000 সাল, এই 100 বছরে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্পদার্থবিদ্যা, ব্রহ্মাণ্ড তত্ত্ব ও সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্বে মাত্র 3.5টে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। সেখানে 2000 থেকে 2024 6টি নোবেল প্রাইজ, 17 জন বিজ্ঞানীকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এই একই বিষয়ের ওপর। এই একটাই প্রমাণ করে দিতে পারে যে জ্যোতির্বিজ্ঞান কি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাতের আকাশ আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা আলোর বিন্দুগুলোর পেছনের মানে খোঁজার চেষ্টা করতেন, মানে খুঁজে পেতেন না। তারা কি করলেন? আকাশের বিভিন্ন দিকে ঘন সন্নিবিষ্ট কয়েকটি তারাকে মনে মনে চিহ্নিত করে সরলরেখা দিয়ে যোগ করে বিভিন্ন কাল্পনিক আকৃতির কথা ভাবতে শুরু করলেন। এইভাবে তারা সারা আকাশটিকে 88টি ভাগে ভাগ করে ফেললেন। প্রতিটি ভাগ্যে চিহ্নিত করা হলো এরকম একটি কাল্পনিক ছবি দিয়ে, যাদেরকে আজকালকার দিনে আমরা বলি তারামণ্ডল বা কনস্টেলেশন। এখনকার মানুষেরা বা তরুণ প্রজন্ম ভাবতে পারে এগুলো সব কল্পনার ছবি, এগুলো জেনে আমাদের লাভ কি? কিন্তু এগুলো জেনে এখনও লাভ আছে। যেটা বলছিলাম, ভারতীয় সেনাবাহিনীর যে অ্যাডভান্স কমান্ডো ট্রেনিং স্কুল আছে ডিন্ডিগাল আর বেলগাঁওতে, প্রতি বছর 6 রাত ধরে ফ্রেশ ব্যাচ অফ কমান্ডোদের রাতের আকাশ চেনাতে হয়। তার কারণ রাতের আকাশ যদি চিনি ঠিক করে অনেক সূক্ষ্ম যন্ত্র ছাড়াই আমি আমার চারপাশ সম্পর্কে অনেক নতুন তথ্য আহরণ করতে পারবো। এদের প্রাসঙ্গিকতা এখনও হারিয়ে যায়নি। কিন্তু খালি চোখে আকাশ দেখার একটা সীমা আছে, কেন একটা কিছুর পরে আমরা দেখতে পাই না। শহরের আকাশে তো গোটা 6 আলোর বিন্দু ছাড়া কিছুই দেখা যায় না। তাই আজ থেকে 419 বছর আগে, 416 বছর আগে গ্যালিলিও গ্যালিলি হলেন প্রথম ব্যক্তি যিনি একটি দূরবীনের মাধ্যমে মহাকাশকে দেখেছিলেন। তার থেকে আকাশ যেন একটা নতুন মাত্রা পেয়েছে। এই 400 বছরে একটা যেন বিপ্লব ঘটে গেছে। উন্নত, অনুন্নত, উন্নতিকামী সমস্ত দেশ প্রাণপণে চেষ্টা করছে বিরাট বড় বড় দূরবীন তৈরি করতে। তাদের ধারণা যে দেশ মহাবিশ্বের দূরতম বিন্দু থেকে প্রথম দেখতে পাবে সেই দেশ হয়তো বিজ্ঞানের দিকে অনেক এগিয়ে যেতে পারবে। কয়েকটা উদাহরণ দিই। এটি হলো চিলির লা পারানাল বলে একটি জায়গায়। এটি এমন দুর্গম জায়গা যে 2.5 লক্ষ স্কোয়ার কিলোমিটারের মধ্যে একটা ঘাসের দানাও হয় না বছরের কোনো সময়, এত ড্রাই অ্যারিড। এইখানে 4টে 8 মিটার ব্যাসের বিরাট বিরাট দূরবীন তৈরি হয়েছে। আকারটা দেখলে আপনারা বুঝতে পারছেন। সরকারি নিয়মে এই মানমন্দিরটির 250 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না। মানে আমি এখানে কাজের জন্য 2-3 বার গেছি। এটা অভূতপূর্ব একটা অভিজ্ঞতা হয়। রাত্রিবেলা মনে হয় আমি আর আকাশ, আর কিচ্ছু নেই। তারপরে আপনারা হয়তো জানেন হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের একটা ছোট দ্বীপ যার নাম মনাকিয়া। এই মনাকিয়া দ্বীপের উপরে 15টি দেশ 12টি দূরবীন বানিয়েছে। সব থেকে ছোটটির খরচ পড়েছে $500 মিলিয়ন, $50 কোটি। আর কয়েকদিন আগে আমরা জানলাম এক অভূতপূর্ব দূরবীন কাজ শুরু করেছে, সেটাও কিন্তু চেরোপাচান মানে চিলিতে, ভেরা রুবিন অবজারভেটরি, একজন মহিলার নামে। কিন্তু এটি করতে কত খরচ পড়েছে জানেন? $1.8 বিলিয়ন।
140 কোটি ডলার। তার সঙ্গে মোটামুটি 100 দিয়ে গুণ করুন, 14,000 কোটি টাকা একটা মান মন্দির তৈরি করতে, এবং মহাবিশ্বের দ্রুততম বিদ্যুৎ কিনে থাকার চেষ্টা করে। এবং আমরা ভাবি তো যে মহাকাশ দেখবো, একটা টেলিস্কোপ কিনে ছাদে বসিয়ে দেখে ফেলি, একটু কষ্ট আছে আর কি, মানে বেশ রীতিমতো কষ্ট করতে হয়। মানে এখানে যেতে গেলে আমাকে তো ভারতবর্ষ থেকে যেতে গেলে প্রায় 2 দিনের কাছাকাছি লেগে যায়, ভেঙে 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 যেতে হয় চিলিতে, ডিরেক্ট কোনো এনে তারপরে পৌঁছে অ্যাক্লিমেটাইজেশন করতে হয়। প্রায় 13,000 ফুট উচ্চতা, অক্সিজেন কম বলে অসুবিধার কাজ করে। আর পৃথিবীর এখনো অব্দি বৃহত্তম দূরবীনটি তৈরি হয়নি, কাজ শুরু হয়েছে 2018 সাল নাগাদ। 2018 সাল নাগাদ, 2030 সালে হয়তো শেষ হবে। এই দূরবীনটির নাম TMT, 30 মিটার টেলিস্কোপ, 30 মিটার ব্যাসের একটা বিরাট আয়না দিয়ে তৈরি। এই দূরবীনটি তৈরি করতে এত খরচ হচ্ছে যে কোনো একটি দেশ বানাতে পারছে না। 5টি দেশ সহযোগিতার হাত বাড়িয়েছে: আমেরিকা, কানাডা, জাপান, চীন এবং ভারতবর্ষ। 2018 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন লোকসভায়, এই দূরবীনটি বানাতে ভারতের অবদান হবে 1700 কোটি টাকা। একটা যন্ত্র বানাতে ভারতের অবদান 1700 কোটি টাকা। এইখানে আমি একটা কথা বলতে চাই, আমরা পশ্চিমবঙ্গে না, আমরা তো তীব্র বুদ্ধিজীবী, মানে শুধু বুদ্ধিজীবী বলে চলবে না, তীব্র বুদ্ধিজীবী। আমরা একটা কিছু ন্যারেটিভে বিশ্বাস করি। সেই ন্যারেটিভটা হচ্ছে, যেটা নিয়ে হাসাহাসি করি, গণেশের সুর আটকানো হয়েছিল 5000 বছর আগে, মহাভারতের যুদ্ধে ICBM ছোঁড়া হয়েছিল। কী সব লোক এসব কী যে বলে না, কিন্তু ভুলে যাই সেই লোকেরাই কিন্তু এগুলো করছে। এটাকে আমরা ধরি না, ওটাকে ধরি, তাহলে আমাদের ন্যারেটিভটা পাস করতে সুবিধা হবে। আমরা যে কিছু করি না জাতি হিসাবে, তার প্রমাণ বেরিয়ে যাবে এগুলো নিয়ে আলোচনা করলে। সরি টু সে, আমি খুব গর্বিত বাঙালি। আপনারা কজন জানেন যে 2018 সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের লোকসভায় ঘোষণা করেছেন 7টি মেগা সায়েন্স প্রজেক্টের কথা, 10 বছরের মধ্যে শেষ করবেন। কত বাজেট জানেন এই ভারতবর্ষে? আপনারা দেখে নিতে পারেন ইন্টারনেটে, 22,500 কোটি টাকা ভারতবর্ষ। আর এই 7টার মধ্যে 6টি জ্যোতির্বিজ্ঞানে। সুতরাং আমরা এত ভুল ধারণা নিয়ে এখানে চলি না। চললে আমাদের সুবিধা হয়, কমফর্ট জোনে ঢুকতে সুবিধা হয়, কিন্তু ভারতবর্ষ অন্য স্পিডে এগিয়ে চলেছে, আর আমরা তীব্র বুদ্ধিজীবীরা আরেক দিকে অন্য স্পিডে এগিয়ে চলেছি। চাঁদ, সূর্য, পৃথিবী। পৃথিবী সূর্যের চারিদিকে কি গতিবেগে করে? 29.5 কিলোমিটার প্রতি সেকেন্ডে। ভাবুন তো, একটা গাড়ি বেরিয়েছে 1 সেকেন্ডে 30 কিলোমিটার যাচ্ছেন, হ্যাঁ হয় নাকি? কিন্তু ভুলে যাই, আপনি পৃথিবীর 800 কোটি মানুষ, আমাদের বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত গড়ে 30 কিলোমিটার ছুটে চলেছে। যদিও আপনি ভাবছেন আমি চুপচাপ বসে আছেন, আমি হচ্ছে দাঁড়িয়ে আছি, ভাবলে অবাক লাগবে। আর যে জিনিসটা আমার কাছে সব থেকে ব্রহ্মাণ্ড চেতনার বিরাট জিনিস, আমরা তো প্রত্যেকে নিজেদেরকে এখন খুব ক্ষমতাবান ভাবি, আর এখনকার তরুণ প্রজন্ম তো ভীষণ স্বাধীন এবং ক্ষমতাবান ভাবে। কেউ বুদ্ধি, কেউ অর্থ, কেউ কিছু না হলে গায়ের জোর, আর আমাদের মতো জায়গায় কিছু না হলেও চলবে, রাজনৈতিক মতটি যথেষ্ট। ভুলে যান, আমরা প্রত্যেকে এই মুহূর্তে বেঁচে আছি, জাস্ট এই সেকেন্ডে বেঁচে আছি। পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল, উদ্ভব হয়েছিল, বিবর্তন হয়েছিল কয়েকটা পরপর ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের ফলে। ওই 10 ফুট পোস্টারে যাদের ছবি দেখি তাদের জন্য আমরা বেঁচে আছি তা কিন্তু নয়, কিন্তু আমাদের বিশ্বাস করানো হয় ন্যারেটিভটা। অ্যাক্সিডেন্টগুলো কি কি, একটা দুটো উদাহরণ দিই। আপনারা সবাই জানেন পৃথিবী 23.5 ডিগ্রি হেলে নাকি সূর্যের চারিদিকে ঘোরে। ওই হেলে ঘুরে বলেই ঋতু পরিবর্তন হয়, আর ঋতু পরিবর্তন হয় বলে পৃথিবীর মহাসাগরের জলের স্রোত জন্মায়, ওশান কারেন্টস। জলের স্রোত জন্মায় বলে আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত জন্মায়, আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত জন্মায় বলে বৃষ্টি, মানে মেঘ একদিকে পুঞ্জীভূত হয়ে অন্যদিকে এসে বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীকে সুজলা সুফলা করে। যদি কোনো ঋতু পরিবর্তন না হতো না, এই পৃথিবী জন্মের পরপরই একটি ধুধু মরুভূমিতে রূপান্তরিত হতো, সেখানে কোনোদিন কোনো প্রাণের স্পন্দন থাকতো না। তাই আপনি যে আছি ওই 23.5 ডিগ্রি হেলে আছে বলে। জোয়ার ভাটা, আমরা তো উপকূলবর্তী অঞ্চলে থাকি, জোয়ার ভাটা সবাই জানি, দিনে দুবার ভাটা। গুরুত্বটা কোথায়? আপনারা ছোটোবেলায় ক্লাস 5-6-এ পড়েননি? মনে করুন পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল মহাসাগরের জলে। তার ডাঙা এলো কি করে? হঠাৎ কি ঠ্যাং গজিয়ে গেছিল? তা না, প্রতিদিন জোয়ারের জলের সঙ্গে সঙ্গে বহুকোষী জীবন ভেসে আসতো, জল নেমে যেত, তারা ডাঙায় আটকা পড়ে মারা যেত। কোটি কোটি বছর ধরে মারা যেতে যেতে ডাঙায় বেঁচে থাকার ক্ষমতা অর্জন করে। সেই থেকে বিভিন্ন সরীসৃপ, উদ্ভিদ, গাছপালা, হনুমান, আর আমরা হনুমান থেকে এসেছি।
মানে আমরা যে আছি তার কারণে জোয়ার ভাটা আছে বলে। সুতরাং এগুলো কিন্তু সবই অ্যাক্সিডেন্ট। যাই হোক, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এইরকম একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় বিজ্ঞানীরা সূর্যকে এক নতুন অবতারে চিনতে পারলেন। দেখতে পেলেন সূর্য পৃষ্ঠ থেকে বেরিয়ে আসছে দূর সাদা বিকিরণ, জন্য সময় চোখে পড়ে না। প্রশ্ন করে উত্তর পেয়ে হতবাক। জানা গেল সূর্য পৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে গড়ে 16 লক্ষ টন আয়নিত কণা, চার্জ পার্টিকেলস বেরিয়ে আসছে। এই আয়নিত কণার স্রোত যখন সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে দিয়ে যায় তখন এই দূর সাদা বিকিরণ হয়। এই আয়নিত কণাদের গড় গতিবেগ সেকেন্ডে 450 কিলোমিটার। 450 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগের ফলে এদের ভরবেগ বা ক্ষমতা এত বেশি, যে কোনো অণু বা পরমাণুর উপর পড়লে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। তার মানে কালকে সকালে যখন সূর্য উদয় হবে, আমি যদি সেই সূর্যের তলায় গিয়ে বাইরে গিয়ে দাঁড়াই, সূর্যপৃষ্ঠ থেকে আয়নিত কণার স্রোত আমার শরীরে পড়া মাত্র মুহূর্তের মধ্যে আমার শরীর ভস্মীভূত হতে বাধ্য। এই বাড়ি যা কিছু দেখছেন ভস্মীভূত হতে বাধ্য। বেঁচে আছি কেন? আশপাশের কথা। চাঁদ, এই চাঁদকে নিয়েও একটু অনেকের মনে প্রশ্ন ছিল, কি সুন্দর কবিতা টবিতা লিখতে সুবিধা হয়। চাঁদ ব্যাপারটা কি? বিজ্ঞানীদের মতে আজ থেকে 452 কোটি বছর আগে একটা বিরাট বড় পাথরের গোলা পৃথিবীর উপর এত জোরে আঘাত করে প্রভূত পরিমাণে ধূলিকণা এবং বস্তু সকল মহাশূন্যে উৎক্ষিপ্ত হয়। উৎক্ষিপ্ত হয়ে একেবারে দূরে যেতে পারেনি, কিন্তু বেশ কিছুটা দূরে গিয়ে কোটি কোটি বছর ধরে জমাট বেঁধে বেঁধে সৃষ্টি করেছে আমাদের চাঁদের। আমাদের চাঁদের জন্ম পৃথিবী থেকে। এটিকে ইংরেজিতে বলে কলিশন ইজেকশন থিওরি। চলুন বেরিয়ে পড়ি স্থান এবং কালের ভ্রমণে। হ্যাঁ, স্থান এবং কাল কেন? একটা জায়গা থেকে একটা জায়গায় গেলে তো স্থান পরিবর্তন হবেই, আর কাল মানে সময় লাগবে না। আমি কিন্তু সেটা বলছি না। আমরা জানি যে আলোর একটা গতিবেগ আছে। তার মানে আমরা যত দূরের জিনিসটাকে দেখছি ততদিন আগেকার, তত আলোক বর্ষ, আলোক মাস, আলোক মিনিট আগের বস্তুটাকে দেখছি। এবং আমরা জানি স্থান বলতে যে আমরা এরকম ফ্ল্যাট স্পেস ভাবি তা নয়, সমতল নয়, আশপাশে কথা। আমাদের প্রথম স্টপেজ সৌরজগৎ। এগুলো মোটামুটি সবই সত্যিকারের রং, যদিও এটা পেন্টিং। সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ব্যাটারি, প্লুটোকে বার করে দিয়েছে। সূর্য, এগুলো কিন্তু বাই দ্য ওয়ে সবই সত্যিকারের ছবি। আমি নাসার অ্যাসোসিয়েট বলে দেখাতে পারি, এগুলো ইন্টারনেটে সবসময় পাওয়া যায় না। সূর্য একটি গ্যাসের গোলক, পড়েছেন তো? আচ্ছা বলুন তো, একটা ফুটবলের মধ্যে কিছুটা রঙিন গ্যাস পাম্প করে ফুটবলটাকে কেটে ফেললে ভেতরের গাছটাকে গোল হয়ে থাকবে? সেটা ছড়িয়ে পড়বে। তাহলে সূর্য একটা গ্যাসের গোলক হয়ে ছড়িয়ে পড়ছে না কেন আকাশে? কি বলেন বিজ্ঞানীরা? তাদের মতে আজ থেকে 460 কোটি বছর আগে একটা বিরাট বড় ঘন কালো গ্যাস এবং ধূলিকণা সম্বলিত মেঘ মহাশূন্যে ভেসে বেড়াচ্ছিল। এই মেঘটি 91% হাইড্রোজেন, 8% হিলিয়াম, 1% অন্য মৌল দিয়ে তৈরি। এই মেঘটির তাপমাত্রা ছিল -240 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অত্যন্ত শীতল অবস্থায় এই ধরনের মেঘের মধ্যে একটিমাত্র বল কাজ করে, ফোর্স, তা হলো সহবিকর্ষজ বল, সেলফ গ্র্যাভিটেটিং ফোর্স। এই সহবিকর্ষজ বলের ফলে মেঘের বহির্ভাগ কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। যত কেন্দ্রের দিকে গ্যাস ঘনীভূত হয় কেন্দ্রের ঘনত্ব বাড়ে, ঘনত্ব বাড়লে চাপ বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পেলে তাপ বৃদ্ধি পায়। তাপ বৃদ্ধি পেতে পেতে -240 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা ওঠে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে। আর এই 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড একটা ঘটনা ঘটে। 4টে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র, নিউক্লিয়াস যাকে বলে, প্রোটন কণা যেন একসঙ্গে এসে জুড়ে গিয়ে সৃষ্টি করে একটা হিলিয়াম পরমাণুর কেন্দ্র। এই হাইড্রোজেন থেকে হিলিয়াম, এই পারমাণবিক সংযোজন বিক্রিয়াটি পৃথিবীর গবেষণাগারে বিজ্ঞানীরা করেছেন, কিন্তু কন্ট্রোল করতে পারেননি বলে হাইড্রোজেন বোমা হিসেবে ফাটিয়ে দিয়েছেন। কিন্তু সূর্যের অভ্যন্তরে যখন 4টে হাইড্রোজেন অতি সংযতভাবে একটি হিলিয়াম পরমাণুতে পরিণত হয়, কেন্দ্রে পরিণত হয়, প্রভূত পরিমাণে শক্তি উদ্গত হয়। সেই শক্তি যাতে চেষ্টা করে বাইরের দিকে বেরিয়ে আসতে একটা বিকিরণজনিত চাপ সৃষ্টি করে বাইরের দিকে। আর সেই বিকিরণজনিত চাপ যখন কেন্দ্রাভিমুখী সহবিকর্ষজ চাপের সঙ্গে একেবারে সমান হয়ে কেটে কেটে শূন্য হয়ে যায়, তখন এই সূর্য একটি গ্যাসের গোলক হয়ে কোটি কোটি বছর ধরে ঝুলে থেকে ছড়িয়ে পড়ে না। ভেবে দেখুন, আমি আপনি বেঁচে আছি কেন? না, 15 কোটি কিলোমিটার দূরে একটি গ্যাসের গোলকের মধ্যে দুটি পরস্পর বিরোধী বল আমাদের বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত কেটে কুটে একজ্যাক্টলি শূন্য হচ্ছে বলে। একটু এদিক ওদিক হলে না হয় সূর্য বড় হবে, নাহলে সূর্য ছোট হবে। আর তা যদি হয়, মোটামুটি 8 মিনিটের মধ্যে সব শেষ, কেউ বাঁচাতে পারবে না। রাইট? অ্যাক্সিডেন্ট না কি? রাইট। সূর্যের বহির্ভাগে যদি ভাবি, এইটা হচ্ছে সূর্যের বাইরের দিকের সত্যিকারের ছবি। এটিকে বলা হয় আলোকবর্তিকা বা ফটোস্ফিয়ার। আর তারই ঠিক ওপরে যখন সূর্য ঢাকা পড়ে যায় চাঁদের দ্বারা, এটি গ্রহণের সময় অদ্ভুত গোলাপি রঙের মায়াবী কাঁটা কাঁটা গ্যাসের সমাহার দেখতে পাওয়া যায়, যাকে বলা যায় বর্ণমণ্ডল। আর সব থেকে ভালো ছবি অন্তত আমার কাছে প্রকৃতির সূর্য মুকুট
বা করোনা, করোনা শব্দটা ল্যাটিন, ক্রাউন ল্যাটিন ভাষায়, সত্যিকারের ছবি গত বছর তোলা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় দেখা যাচ্ছে আপনারা দেখছেন চাঁদকে, বেরিয়ে আসছে সূর্য থেকে প্রভূত পরিমাণে আয়নিত কণার স্রোত। আর এই আয়নিত কণা আপনার আমার উপর পড়লে কিন্তু সেকেন্ডেরও 1000 পার্টে পুফ বাষ্পীভূত হয়ে যাওয়ার কথা, রাইট? সূর্য মাঝে মাঝে খেপে যায়, এগুলো সব কিন্তু অ্যাকচুয়াল কালার, কোনোটা ফটোশপ বা ওই কি যেন চ্যাটজিপিটি নয়, রাইট? সূর্যের গায়ে দেখা দেয় কালো কালো ধাব্বা, কখনো একটা কখনো দল বেঁধে 20-25টা, এদেরকে বলা হয় সৌর কলঙ্ক। ব্যাপারটা কি? সূর্যের পৃষ্ঠদেশে তাপমাত্রা 5800 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই তাপমাত্রায় গ্যাস থাকতে পারে না, প্লাজমাতে রূপান্তরিত হয়। প্লাজমার ধর্ম হলো কোথাও যদি কোনো চৌম্বকীয় ক্ষেত্র থাকে তার থেকে সে ছিটকে সরে যায়। সূর্যপৃষ্ঠে হঠাৎ করে ছোট ছোট চৌম্বকীয় ক্ষেত্রের গঠন হলে একটি প্লাজমা স্তম্ভ সে যখন ভেতর থেকে উপরের দিকে উঠছে তাপ নিয়ে, সে যদি অনুভব করে একটা চৌম্বকীয় ক্ষেত্র সরাসরি বেরোবে না, আশেপাশ দিয়ে উত্তাপ বার করে দেবে, ওই অঞ্চল দিয়ে কোনো উত্তাপ বেরোবে না বলে কালো রাখবে। সূর্যকে দেখতে কেমন জানেন? আমার কথা বিশ্বাস না হলে আমি কিন্তু খুব আপনাদের সামনে করছি না। এই ছবিটা 2012 সালে আমেরিকার সোলার ডায়নামিক্যাল অবজারভেটরি তুলেছিল। এই একটা ছবি তুলতে কত খরচ হয়েছে জানেন? $120 কোটি। বলবেন সে কি, খালি চোখে তো সূর্য দেখা যায়, এর বেশি করে এরকম করে এত পয়সা খরচ করে? তা না, আমরা সূর্যকে দেখি সত্যি বুঝতে পারি না। প্রচণ্ড বড় বড় বিস্ফোরণ ঘটছে, হাজার হাজার টন গ্যাস সূর্যপৃষ্ঠ থেকে ছিটকে লাফিয়ে ওঠে প্রায় 25 থেকে 30 হাজার কিলোমিটার উচ্চতায় গিয়ে আবার আছড়ে পড়ছে সূর্যপৃষ্ঠে। কখনো কখনো এত জোরে উৎক্ষিপ্ত হচ্ছে সূর্যপৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে ঝড়ের মতো বয়ে যাচ্ছে সৌরজগতের ওপর দিয়ে। সত্যিকারের ছবি দেখবেন 2016-তে তোলা, খুব রেয়ার ছবি। দেখুন এই যে উঠে পড়ছে, এই যে গহ্বরটা, এটা কত বড় জানেন? 3টে পৃথিবী পাশাপাশি ঢুকে যাবে এর মধ্যে। চন্দ্রযান 1 হচ্ছে তার একটা অদ্ভুত নিদর্শন। আপনারা কতজন জানেন এত বছর চাঁদে নেমেছে, চাঁদকে ঘিরে ঘুরেছে, সব কিছু দেখেছে? চন্দ্রযান 1 হচ্ছে প্রথম উপগ্রহ যে জানিয়েছে চাঁদের উত্তর মেরু অঞ্চলে পৃষ্ঠদেশের তলায় 6000 কোটি জলীয় বরফের উপস্থিতি, যেটা এ পর্যন্ত কেউ জানাতে পারেনি। 6000 কোটি টন। চন্দ্রযান 2 এই বললে দেখেছো তো পারেনি নামতে, তাই তো মনে আসে? আপনারা কজন জানেন 91% চন্দ্রযান 2 প্রজেক্ট সফল হয়েছে, তো নামতে পারেনি লাস্ট মোমেন্টে, একটা কমিউনিকেশন গ্লিচ হয়েছিল বলে। আর সেই জন্যই আগামী 10 বছরে, বিগত 5 এবং আগামী 10, একের পর এক নতুন প্রজেক্ট সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে, পড়ে নিন। কিন্তু চন্দ্রযান 2-এর সেই পরাজয়, তথাকথিত পরাজয়, ফাইট ব্যাক করেছে চন্দ্রযান 3-এ। আমরা সবাই জানি গল্প। 14 জুলাই 2023-এ পাড়ি দিয়েছিল এবং 23 আগস্ট 2023 ভারত হলো প্রথম দেশ পৃথিবীর মধ্যে, প্রথম প্রচেষ্টা না, সফলভাবে প্রথমবার দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করতে পেরেছে। দক্ষিণ মেরু ভীষণ বন্ধুর অঞ্চল, এ পর্যন্ত কোনো দেশ পারেনি। জাপান ফেল করেছে, রাশিয়া ফেল করেছে, আমেরিকা ফেল করেছে। এবং আমি নাসার অ্যাসোসিয়েট, তো নাসার ডিরেক্টরের তুলে বলছি, উদ্ধৃতি দিয়ে বলছি বক্তৃতায়, এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত ক্যামেরা বানানো হয়েছে না, সব থেকে শক্তিশালী হাই রেজলিউশন ক্যামেরা ইসরোর বিজ্ঞানীরা তৈরি করেছে। ছবি দেখুন, একটু জানান, মানে উত্তিষ্ঠত জাগ্রত শুধু কবিতায় বলে নয়, এই বাঙালি মেধা, বাঙালি চিন্তা, বাঙালি ভাবনাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। আমরা নিজেদেরকে শেষ করে ফেলেছি কয়েকটি মানুষের ক্ষুদ্র স্বার্থের জন্য। দোষ তাদের নয়, দোষ আমাদের। অ্যাস্ট্রোস্যাট এমন একটি উপগ্রহ যেটি 3টে ওয়েভলেংথ ব্যান্ডে, আবার কেউ পৃথিবীতে কেউ পারেনি। এক্স রে, সাদা আলো, আল্ট্রাভায়োলেট, 3টেতে মহাকাশকে দেখে চলেছে। আদিত্য সূর্যের কাছাকাছি চলে গিয়ে সূর্যকে দেখার চেষ্টা করছে। আর গগনযান তো জানেন কাগজে হয়েছিল। এই 4জনকে প্রথমে বাছা হয়েছিল, তার থেকে এই 2জনকে বাছা হয়েছে। তার মধ্যে শুভাংশু শুক্লাকে পাঠানো হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। সে বেচারি এখন, বেচারি বলবো না, ওখানেই আছে। কিন্তু কজন জানেন এই মেয়েটির কথা? এর নাম ব্যোম মিত্র। ব্যাঙ্গালোরে আপনারা যদি হেডকোয়ার্টার্সে পারমিশন পান দেখতে পাবেন। এই মেয়েটি কোমর থেকে ওপর অবধি
তলায় কিছু নেই, টেবিলে বসানো থাকে। এই মেয়েটির শরীরে শুধু কম্পিউটার আর সেন্সার আছে, ৭৭টা সেন্সার। এই ৭৭টা সেন্সার দিয়ে আবহাওয়ামণ্ডল, এদিক ওদিক, অক্সিজেন, ঠান্ডা গরম সব কিছু বুঝতে, একটা মানুষ যা যা অনুভূতি করতে পারে সব করতে পারে। 2026 সালে যখন পসিবলি এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক দুজন গগনযাত্রী যাবেন, এরা তো হেলমেট পরবেন। এই হেলমেটের মধ্যে ফেস টুপির মধ্যে একটা স্কাল ক্যাপ থাকবে। সেই স্কাল ক্যাপটা একটা ইইজি মেশিন। সেই ইইজি মেশিন ব্রেনের যে ইম্পালসগুলো সব রিড করছে, করে ওয়াইফাই দিয়ে একে ট্রান্সমিট করবে। এ পাশে বসে থাকবে, কিন্তু মনে করুন কোথাও একটা যাচ্ছে, যেতে যেতে গগনযান একটু বেঁকে গেল, সোজা করতে হবে। এরা ভাবলো ওই তো ওই বাটনটা ঘোরাই সোজা হবে, ওটা ভুল, ওটা ঠিক নয়। ইনস্ট্যান্টেনিয়াসলি ওই থটটা, চিন্তাটা ওর মধ্যে গেলে সঙ্গে সঙ্গে একটা সুন্দর মেয়েলি গলায়, আমি শুনেছি আর কি, বলবে ওটা ভুল, ওটা ভুল, ওই বাটনটা টেপো। প্রথম হিউম্যানয়েড পাঠাচ্ছে ভারতবর্ষ, পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন পাঠায়নি, আমেরিকাও না। এটা হিউম্যানয়েড। রোবট বললে রোবটটা একটু তলার, হিউম্যানয়েড হচ্ছে। এবার বুঝছেন ভারত কোথায় পৌঁছেছে। শুধু অপারেশন সিন্দুর নয়, ওগুলোতে দেখে বেশ চমক লাগছে একটা বেশ। ডকিংয়ের পরে প্রথমে এই অদ্ভুত প্রধানমন্ত্রীর সঙ্গে গল্প হয়েছে, আর এই পৃথিবীর দিকে তাকিয়ে আছে শুভাংশু শুক্লা। কালকেই ছবিটা পাওয়া গেছে, অভূতপূর্ব। নিসার কজন জানেন আপনারা? এই 2025-এর শেষের দিকে পাঠানো হচ্ছে উপগ্রহ। পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সব থেকে খরচের একটা উপগ্রহ $150 কোটি, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 14,000 কোটি টাকা একটা উপগ্রহ। গল্পটা শুনলে অবাক হবেন। কিরকম জানেন? 2014 সালে নাসা বলল, মানে এটার নামটা বুঝে নিন, নিসার, নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার। নাসা বলল, শোনো না, তোমরা এসো, আমরা সহযোগিতা করে একটা উপগ্রহ পাঠাই, পৃথিবীকে 400 কিলোমিটার ওপর থেকে খুঁটিয়ে দেখবে। কত খুঁটিয়ে? মনে করুন এই যে কার্পেটটা আর এই মাটিটা, এর মধ্যে 1 মিলিমিটার গ্যাপ, ও 400 কিলোমিটার থেকে বলে দেবে 1 মিলিমিটার উচ্চতায় আছে। এইরকম রেজলিউশন। খরচ কত বললো, তখনকার হিসাবে বললো 12,000 কোটি, সেটা বেড়ে 15,000 হয়েছে। এই 1200 কোটি, 120 কোটি ডলার, এখন 150 কোটি হয়েছে। ভারতবর্ষ বলে ভুলে যাও, আমারও তো বছরের বাজেটই অতটা নয়, কোত্থেকে পাবো? চলে গেল। প্যান্ডেমিকের ঠিক পর 2020 শেষের দিকে আবার নাসা এলো, বললো শোনো না, আমরা 80% দিচ্ছি খরচ, তোমরা 20% দাও। ভারত বললো হবে না, 20% দেওয়া মানে আমার তো কোনো ক্ষমতাই, অধিকারই থাকবে না ওর উপর। বললো না, আমরা ইন্টারন্যাশনাল এমওইউ করবো, সমান অধিকার। তখন ভারত রাজি হলো। কেন জানেন? কেন নাসার ডিরেক্টরের কথা আসি। গত 66 বছরে নাসা যতগুলো উপগ্রহ উৎক্ষেপণ করেছে, সফলভাবে তাদের সঠিক কক্ষপথে স্থাপন করতে পেরেছে 72% বার। আর এফেক্টিভলি গত 42 বছরে ভারতের ইসরো যতগুলো উপগ্রহ উৎক্ষেপণ করেছে, সফলভাবে তাদের সঠিক কক্ষপথে স্থাপন করতে পেরেছে 91% বার। আমরা এগুলো জানি না, আমরা কিন্তু ভারতীয়। এগুলো আনন্দবাজার বর্তমান আজকালে বেরোবে না, এগুলো বেরোয় না, রাইট? এগুলো সাউথ ইন্ডিয়ার কাগজে যান, মহারাষ্ট্রের কাগজে যান, কেরালার কাগজে যান, উত্তরাখণ্ডের কাগজে যান, বেরোয়। এখানে বেরোয় না। বেরোলে ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাবে না। আমরা তো সব কিছু করে দিচ্ছি, এটা বলতে পারো না তো, না কিছুই করছি না। দেখে মনে হচ্ছে না ইন্টারন্যাশনাল স্পেস শাটল গত বছর হায়দ্রাবাদে টেস্টেড হয়ে গেছে, রিউজেবল লঞ্চ ভেহিকল ভারতের স্পেস শাটল। কজন দেখেছেন বলুন না? আপনারা তো অনেক খবর রাখেন, রাইট? রাজনৈতিক নেতারা পান্তা ভাত খেয়ে বেরোচ্ছে না মাছের ডিম খাচ্ছে, সেগুলো তো পড়ি আমরা। জানেন কি, বাচ্চাদেরকে বলি আমাদের বাড়ির, এর নাম দেওয়া হয়েছে পুষ্পক রথের। স্ক্র্যামজেট, যেটা ইসরো প্রথম করেছে, এখন এটাকে কাজে লাগাচ্ছে বলুন তো ভারতের ডিফেন্স। অগ্নি মিসাইল এই স্ক্র্যামজেটে শব্দের থেকে 12 গুণ ক্ষমতা নিয়ে যাবে, গতিবেগ নিয়ে, যেটা পৃথিবী থেকেও পারেনি। জানেন, গত বছর ডিসেম্বর মাসে সাকসেসফুলি টেস্ট হয়েছে, দেখে মনে হচ্ছে না ড্রোনের মতো,
এটা ঠিক ড্রোন নয়, এর নাম হচ্ছে হ্যাপস, হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইটস। একে একবার আকাশে উড়িয়ে দিলে কতদিন থাকবে জানেন আকাশে, কোনো তেল টেল না জ্বালানি দিয়ে? 4.5 মাস করতে পারে। পৃথিবীতে সবাই কেন চমকে যাচ্ছে, ভারত করতে পেরেছে। তার মধ্যে এই প্রজেক্টে দুজন একবারে টপ পোস্ট বিজ্ঞানী কিন্তু বাঙালি, কাগজ কালকেই বেরিয়ে যাবে, বাঙালি বিজ্ঞানী গর্বিত, তারা বাংলাকেও পড়াশোনা করেনি, বড়জোর গ্র্যাজুয়েশনের পর বাইরে চলে গেছে। দুটো স্যাটেলাইটকে এই এই ফেব্রুয়ারি মাসে জুড়ে দেওয়া হয়েছে। কেন? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ক্ষেত্রে যখন কাজ হবে, রাইট? তাই ইসরো আমার কাছে আ স্টোরি অফ ইনোভেশন, এক্সেলেন্স, সেলফ রিলায়েন্স, ইন্সপিরেশন। পশ্চিমবঙ্গের কোনো আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওই বুক কমিটিতে আছি, বলে দেখুন, গলা কেটে দেবো আমাকে, যেগুলো একটু দিন না এক পাতায়, ন্যারেটিভ পাল্টে যাবে না। 1801 খ্রিস্টাব্দে ইতালি দেশের জ্যোতির্বিজ্ঞানী জোসেফে পিয়াজ্জি আবিষ্কার করেছিলেন মঙ্গল গ্রহ এবং বৃহস্পতির মধ্যে একটি 900 কিলোমিটার ব্যাসের গোলাকার বস্তু সূর্যকে প্রদক্ষিণ করছে, নাম দিলেন সেরেব। পৃথিবীর লোকেরা ভাবলে নতুন গ্রহ আবিষ্কার হয়েছে, কিন্তু তার 2-3 বছরের মধ্যে প্যালাস, ভেস্তা, জুনো বলে আরো 3টে 500 কিলোমিটার আয়তনের গোলাকার বস্তু, বর্তুলাকার বস্তু। বর্তুলাকার বললে যেখানেই বাংলায় বলি, বলে স্যার কি বললেন, এদিকে বাংলায় বলুন, কিন্তু রাইট, স্ফেরিক্যাল বস্তু সূর্যকে প্রদক্ষিণ করেছে। বোঝা গেল এক নতুন ধরনের জিনিস আবিষ্কার হচ্ছে। এদেরকে নামকরণ করা হলো গ্রহাণু, অ্যাস্টেরয়েড। রবীন্দ্রনাথ ঠাকুর কি নাম দিয়েছিলেন বলুন তো? গ্রহিকা। যাই হোক, আর সেই থেকে আজ অব্দি হাজার হাজার হাজার, এটা নাসার সত্যিকারের রিপ্রেজেন্টেশন। এখানে প্রতিটা সবুজ বিন্দু এক একটা আবিষ্কৃত এবং নামাঙ্কিত গ্রহাণু সূর্যকে প্রদক্ষিণ করছে। আর এই লাল বিন্দুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এদেরকে বলা হয় অ্যাপোলো গ্রহাণু। বৈশিষ্ট্য, এদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথকে ছেদ করে আবার ঘুরে চলে যায়। তার মানে পৃথিবী তার নিজের খেয়ালে সূর্যের চারিদিকে যাচ্ছে, এরা যে কোনো মুহূর্তে এসে যে কোনো সময়, এত বড় ধাক্কা লাগবে না, পৃথিবীর 1/5, 1/6 ভেঙে উড়ে বেরিয়ে যায়। যদি বলেন কি বলছেন, ওরে বাবা, কবে ঘটতে পারে? যে কোনো মুহূর্তে। এই যে বক্তৃতা দিচ্ছি, মানে শর্মার থেকে আরেকটা চা হয়েছে, সেটা খাওয়ার আগেই এখানে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে। আজ থেকে 10 বছর পর, 10 লক্ষ বছর পর, কেউ জানে না। আপনি আমি যে বেঁচে আছি না, ওই মিউচুয়াল ফান্ড এলআইসির জন্য নয়, বাই অ্যাক্সিডেন্ট। এইটা বিশ্বাস করতে শুরু করুন। তাই আজকে এটা করেছি, কালকে ওটা করবো, পরশু দিন ওই প্যাঁচটা খেলবো, তরশু দিন ওটা করবো, হয় না, ওভাবে জীবন চলে না। সৌরজগতের বাইরে চলে যাই, সময় খুব কম। সত্যিকারের ছবি বলবেন, দূর আকাশের দিকে, এবার আমাদেরকে পুরো ঠকাচ্ছেন। আকাশের দিকে তাকালে কালো অন্ধকার, দুটি আলোর বিন্দু, তারা বা গ্রহ মধ্যখানে কালো। কোথা থেকে পান, কেন দেখতে পাই না জানেন? এই ছবি, দোষটা আমাদের মানুষের চোখের। মানুষের চোখের একটা জিনিস আছে যাকে বলে পারসেপশন অফ ভিশন। 1-10 সেকেন্ডে যতটা পরিমাণ আলো আমাদের চোখের মনির মধ্যে দিয়ে গিয়ে রেটিনাতে পড়ে, অপটিক নার্ভ সঙ্গে সঙ্গে মাথার পেছনে, আমরা তো এই অঞ্চল দিয়ে দেখি ব্রেনের, এখানে গিয়ে ছবি আঁকতে শুরু করে। আমাদের চোখ আলোকে যোগ করতে পারে না বা ইন্টিগ্রেট করতে পারে না। আমাদের চোখ যদি এরকম একটা সিসিটিভি ক্যামেরা হতো না, টানা আকাশের দিকে 10 ঘন্টা, 20 ঘন্টা, 100 ঘন্টা তাকিয়ে থাকলে দেখতেন আকাশের প্রতিটি বিন্দুতে একটা করে তারা আছে, প্রতিটা বিন্দুতে। আর বিরাট বিরাট গ্যাসের মেঘ। সব তারাই কি সূর্যের মতো? আসছে সে কথায়। কিন্তু একটা কথা বলুন তো, জ্যোতির পদার্থবিদ্যার যে বিষয়টি একটু শক্ত, সেটা নিয়ে বলছি, নিজের সম্বন্ধে গর্ব করছি না। ধরুন আপনাদের কারো কাছে আপনাদের আধার কার্ডটা আছে, ছবিটা আছে, আর লেখাটা পড়ছি না, লেখাটা আপনি চাপাতে রেখেছেন, আপনার ছবিটা আমি দেখছি। ছবি দেখে আমাকে বলতে হবে, আচ্ছা আপনার তাপমাত্রা কত, ওজন কত, কবে জন্মেছেন, ভেতরে কি কি আছে, কি চলছে, জীবন বলতে কি বোঝায়, পারবেন বলতে কারোর ছবি দেখে? পারবেন না। এখন জ্যোতিষীরা ছাড়াও কাউ বলতে পারে না, তাও ওরা ওজন টোজন বলে না, বিয়ে হবে কি না বলে শুধু। তা যাই হোক, কিন্তু ভুলে যাবেন না, একটা তারার শুধু ছবি দেখে আপনার এই সব প্রশ্নের উত্তর দিতে হয়। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হয়, তীক্ষ্ণতম বুদ্ধি সম্পন্ন হতে হয়, না হলে জ্যোতির পদার্থবিদ্যা নিয়ে কিচ্ছু হয় না। সব বাবা মাই, মানে 50% বাবা মা, ওই আমি যখন তারামণ্ডলে কাজ করতাম, 5 থেকে 6 বছরের ছেলে বা মেয়েটাকে টানতে টানতে, ওনা অ্যাস্ট্রোনট হবে, আমি মনে ভাবতাম কি, মানে এর থেকে বোকামার হয় না। অশিক্ষিত হলে যা হয় বাবা মা আর কি।
কিন্তু মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, সময় আছে বলে আড্ডা বলে বলছি, অন্য সময় বলে বলতাম না। আজ থেকে 37 বছর আগেকার কথা, 37 বছর আগেকার কথা, কোন যুগ, আপনার কয়েকজন তো জন্মানো নেই সেই সময়। এমএসসির পরে ঠিক করলাম পিএইচডি করব। তা আমেরিকায় ওই জিআরই পরীক্ষা দিতে হয়, সবাই দিয়েছে, আমি দিয়েছি। গোটা দিনে ইউনিভার্সিটি থেকে ফুল স্কলারশিপ পেলাম। হঠাৎ মাথায় খেয়াল উঠলো আমি আমেরিকা যাব না, ভাল লাগে না আমার আমেরিকা যেতে। তা আমাদের দেশে সেই সময়ই জাস্ট সেই বছরেই একটা নতুন ইনস্টিটিউট খোলা হয়েছিল, ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, পুনাতে। তার তত্ত্বাবধানে ছিলেন সারা পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নার্লিকার। তা আমার খেয়াল হলো আমি ওখানে যাব। সেখানে প্রথম বছরের পরীক্ষার অ্যাডমিশন টেস্ট বলছি, কাগজে বেরোলো, সব কাগজে সারা দেশে, যে অ্যাপ্লাই করো। অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া কি জানেন? 75% এমএসসি, 80% বিএসসি, 85% হায়ার সেকেন্ডারি, 90% মাধ্যমিক পেলে তবে অ্যাপ্লাই করা যেতে পারে, নাহলে করতে পারবে না। এখানকার মতো নয়, 43 পেয়েছি মানে আমি গ্র্যাজুয়েট, হবে না। তা যাই হোক, 1800 ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল, তার মধ্যে থেকে নম্বর এবং রেকমেন্ডেশন বেছে 90 জনকে পুনাতে ডাকা হলো। সমস্ত খরচ, যাওয়া আসা, হোটেলে থাকার ওদের, মানে সরকারের। গেলাম 90 জন। যেদিনকে অ্যাডমিশন টেস্ট হবে 8:30 অ্যাডমিশন টেস্ট শুরু, বলে দিচ্ছি 8:30 চলে আসবে পুনে ইউনিভার্সিটির মধ্যে। 8:30 থেকে 10:30 রিটেন টেস্ট হলো, 12:30 রেজাল্ট বেরোলো। এই 90 জন থেকে 27 জনকে বাছা হয়েছে, ভালো কথা। ফার্স্ট ইন্টারভিউ, লাঞ্চ 2টো থেকে 5টা ফার্স্ট ইন্টারভিউ। সেই দিন ফার্স্ট ইন্টারভিউ হলো, 27 থেকে 9 জনকে বাছা হলো। ফাইনাল ইন্টারভিউ সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 10টা, একই দিনে। সেই ওই 9 জন থেকে 2 জনকে নেওয়া হলো। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। ওখানে কোনো মন্ত্রীর রেকমেন্ডেশনে হয় না, হবে না। মজার কথা কি জানেন? সে 2 জনই বাঙালি, মানে একই অধম, আরেকজন আইআইটি কানপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সে জ্যোতির পদার্থবিদ্যায় পিএইচডি করে এখন রমন রিসার্চ ইনস্টিটিউট ডিরেক্টর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোয়ান্টাম গ্র্যাভিটির উপর কাজ করেছে। ডিগ্রি ইজ নট ইম্পর্টেন্ট, মেধা ইজ ইম্পর্টেন্ট, একটা মনে রাখবে। আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার না হয় তাহলে কি হলো বলুন? সেটা আপনি হতে পারেননি বলে আপনার দুঃখটা হয় ওখানে, বা আপনি ইঞ্জিনিয়ার বলে আপনার দুঃখটা ওখানে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হলো না। মেধা কাউকে আটকে রাখে না, রাইট? সুতরাং অভূতপূর্বভাবে, এবং পরবর্তীকালে বলে নিই, 5 মিনিট সময় নষ্ট করে ফেলেছি, এইরকম ফেসিলিটি 37 বছর আগেকার কথা বলছি। হস্টেলতে থাকতাম তো, 2 জনে রিসার্চ করতাম, ইন্ডিপেন্ডেন্ট ঘর, অ্যাটাচড বাথরুম, এয়ার কন্ডিশন, পুনাতে গরম পড়লে গরম হয়, ঘরেতে ইন্টারনেট কানেকশন। তখন 99% ভারতীয়রা ইন্টারনেট কি জিনিস জানতো না। আমি আমার 4.5 বছর পিএইচডিতে 19টা দেশে গিয়ে বক্তৃতা দিয়েছি। একটা পয়সা ভারত সরকারের নয়, একটা পয়সা আমার পকেট থেকে নয়, সব ইনভিটেশনে। ফেসিলিটি এইরকম। কেমব্রিজে যদি যান, একটা এরকম ঘরে না 8 জন রিসার্চ স্কলার 8টা টেবিলে কাজ করে, আর ওখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অফিস রুম। এই ভারতবর্ষ, তারাই কিন্তু এটা করছে, এই যে ইসরো করছে। আর এখানকার ছেলেরা এতটা একটুখানি করলে সঙ্গে সঙ্গে ফেসবুক ছেয়ে গেছে। আমার পেপার বেরিয়েছে, সেই পেপারটা হচ্ছে তার পিএইচডি গাইডের 60 বছর আগে করে যাওয়া একটা থিওরি, তার একটুখানি চেঞ্জ করে নিয়ে পেপারটা করেছে। ম্যাক্সিমাম, সবাই না। এই হচ্ছে আমাদের অবস্থা, বাঙালি গর্বের। এবং এই তারাগুলোর শুধুমাত্র আলো না, এই আলোকে ভেঙে ফেলে যে বর্ণালী হয়, স্পেকট্রাম, তার থেকে পাওয়া যায় তারাদের সম্পর্কে এই সব গল্প। ওজোন, তাপ, কে প্রথম বলেছিল বলুন তো যে একটা তারার বর্ণালী বার করো, সব পেয়ে যাবে? প্রথম কে বলেছিল? আমরা গর্বিত বাঙালি। একজন বলেছেন, উনি আমার লাস্ট বক্তৃতায় ছিলেন বলে, মেঘনাথ সাহা। আমরা জানি না কোথাকার মেঘনাথ সাহা, পাড়ার মস্তান, ওর থেকে বড় দাদা আমাদের কাছে। গেলে বলে, ভালো আছো? মেঘনাথ সাহা গেলে বলে, ওই যে মেঘনাথ সাহা যাচ্ছে। বাঙালি। তারাদের জন্ম হয় কোথা থেকে জানেন? এগুলো সব সত্যিকারের রং। ইন্টারনেটে আপনারা হয়তো দেখতে পাবেন না, এগুলোকে বলা হয় আন্তর নক্ষত্র মেঘ বা ইন্টারস্টেলার ক্লাউড। বলুন, দূর কোথায়? আমরা তো দেখি না, দেখতে পাই না, চোখের দোষ, ছড়িয়ে রয়েছে
আমাদের চোখে ধরা পড়ে না, রাইট? মানে দেখুন, মোবাইল ফোনটারও আনন্দ হয়েছে ছবিটা দেখে, রাইট? আমার টিং 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 করে বাজছে। এই ধরনের আন্তর্নক্ষত্র মেঘ থেকে তারাদের জন্ম হয়। আপনাদের দেখাবো বলে কালকে রাত্রে দুটো আরও করলাম, অ্যাড করলাম, দেখবেন সত্যিকারের রং। এই একটা তারা থেকে, এই একটা মেঘ থেকে 1000 সৌরজগৎ সৃষ্টি হবে। আমাদের আকাশের মেঘের সঙ্গে গুলিয়ে ফেলবেন না কিন্তু, এ তো তৃতীয় গ্রহ আবহাওয়া। একটা মেঘ থেকে 1000 সৌরজগৎ দেখবেন। ইথিরিয়াল, ওনাকে বলছিলাম যে এরকম ছবি যদি এই আর্ট স্পেসে দেখানো হয়, দেখুন এর ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আলোচনা করলে কিন্তু 2 ঘন্টা কেটে যাবে, আমি সেটা করছি না। এই হচ্ছে মহাবিশ্বের রূপ। জন্মিলে মরিতে হবে। তারারা কী করে মারা যায়? বিভিন্নভাবে, তাদের প্রারম্ভিক ভরের ওপর নির্ভর করে। যে সমস্ত তারাদের প্রারম্ভিক ভর সূর্যের 1 থেকে 8 গুণ, তারা কীভাবে মারা যায়? বেঁচে আছে কেন? ভেতরে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে, এনার্জি, শক্তি উৎপাদিত হচ্ছে, চাপ দিচ্ছে, আটকে যাচ্ছে, গোলাকার বস্তু আকাশে শক্তি ছড়াচ্ছে। কতদিন? সূর্য। হিসাব করে দেখানো যায় আর 500 কোটি বছর পর সূর্যের ভেতরের একেবারে অভ্যন্তরের সমস্ত হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হবে। তখন কি হবে? পারমাণবিক বিক্রিয়া থেমে যাবে, তাপ উৎপাদন থেমে যাবে, কিন্তু অভিকর্ষজ মহাকর্ষের চাপ থাকবে, তারাটি সংকুচিত হবে। যত সংকুচিত হচ্ছে, বাইরের খোলসে তখন অনেক হাইড্রোজেন পড়েছিল, ভেতরে তো হাইড্রোজেন থেকে হিলিয়াম। চাপের ফলে তাপমাত্রা বাড়তে বাড়তে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে এই খোলসে, যেটা এতক্ষণ কেন্দ্রে ছিল। ওই তাপমাত্রায় বাইরের হাইড্রোজেন জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি হবে। উত্তাপ, গ্যাস উত্তপ্ত হলে প্রসারিত হয়, সূর্য প্রসারিত হবে। তার মানে আজ থেকে 500 কোটি বছর পর আপনি জানলাটা একটু খুলে দেখলেন, সূর্য ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, হতে হতে থমকে গিয়ে হঠাৎ বড় হতে থাকবে। বড় হতে হতে কত বড় হবে জানেন? ছোট্ট অঙ্ক কষে দেখানো যায়, আর 500 কোটি বছর পর সূর্য বড় হতে হতে আমাদের পৃথিবীর কক্ষপথকে ছুঁয়ে যাবে। তার অনেক কোটি বছর আগে বুধ, শুক্র, পৃথিবী, আমরা তিনটেই সূর্যের ভেতরে ঢুকে যাব। কিছু থাকবে না, ছাইও নয়, তরল হয়ে যাবে সব, এত উত্তাপ হবে। তখন তারাটাকে বলা হয় লাল দৈত্য, রেড জায়ান্ট। বাইরেটা যখন বড় হচ্ছে, ভেতরের সেই কেন্দ্রের যে হিলিয়ামের গোলাটা স্বাভাবিকর্ষক বলে ছোট হতে হতে তাপমাত্রা 1.5 থেকে 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে উঠবে। এই 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে 3টে হিলিয়াম পরমাণুর কেন্দ্র জুড়ে গিয়ে একটা কার্বন পরমাণুর কেন্দ্র সৃষ্টি করে। হিলিয়াম থেকে কার্বন, আবার তাপ বেরোবে, থমকে যাবে। কিন্তু শিগগিরই সমস্ত হিলিয়াম কার্বনে রূপান্তরিত হলে, যেহেতু তারাটির প্রারম্ভিক ভর 1 থেকে 8 গুণ সূর্যের, এতটা নয় যে আরও চাপ সৃষ্টি করে ভেতরের তাপমাত্রা 1000 কোটি, 10,000 কোটি, 1 লক্ষ কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে তুলতে পারে। কি হবে? ভেতরে কার্বনের গোলাটা অত্যন্ত উত্তপ্ত, আকাশের একটা বিন্দুর মতো উজ্জ্বল হয়ে উঠবে। তাকে বলা হবে শ্বেত বামন, হোয়াইট ডোয়ার্ফ। আর বাইরেটা বড় হতে হতে এত বড় হয়ে গেছে, আস্তে আস্তে কেন্দ্র অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তৈরি করবে প্ল্যানেটারি নেবিউলা। নেবুলা মানে মেঘ, নেবুলাইজার ইউজ করেন, নেবুলা। মনে হচ্ছে তো গল্প কাহিনী বলছি, মানে গল্পবিজ্ঞান। গত 30 বছর এগুলি আমার গবেষণা, খুব আমি কিছুই করি না কাজ, মানে বিষয়। সেই জন্য অভূতপূর্ব কিছু কিছু ছবি আপনাদের দেখাতে পারি, যে রেড জায়ান্ট, লাল দৈত্য, প্ল্যানেটারি নেবুলা, ভেতরে পড়ে থেকে হোয়াইট ডোয়ার্ফ। সত্যিকারের ছবি দেখবেন। এই হচ্ছে শ্বেত বামন, প্ল্যানেটারি নেবুলা, রাইট? দেখুন, মনে হচ্ছে না চোখের ছবি তুলেছি, এটা অ্যাকচুয়াল ছবি। এবং আমি যখন ম্যানচেস্টারে পড়াতাম, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে, আমার 2জন মানে কর্মী না, ওনার সহযোগী, কোলাবোরেটর ছিল, এখনও আছে, ইসাবেল চেরসনেভ, ইউনিভার্সিটি অফ জেনিভা, আর কারেন উইলাসি, নাসার জেট প্রপালশন ল্যাবের। আমরা দেখলাম যে বড় হচ্ছে, এই বড়টা কিন্তু ধীরে ধীরে হয় না, তারাটা চমকে চমকে ওঠে, এক একটা শক। তাই শক হয়ে ফেরোতে গেলে অনেক একটু গণ্ডগোলে, মানে 1994 সালে আমাকে 21,000 লাইনের পোর্ট্রান প্রোগ্রাম লিখতে হয়েছিল। সেক্টর 5-এর কাউকে দিলে মাথা চুলকে বলেও দরকার নেই, করবো না, রাইট? তা আমরা দেখালাম আমাদের সুপার কম্পিউটারে, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে সুপার কম্পিউটার ছিল, যে এই শক কিছু মলিকিউল, অণু তৈরি করে প্রায় 72টা সিমুলেশনে। সত্যিকার অঙ্ক করছে, কেউ বিশ্বাস করেনি সারা পৃথিবীতে, কেউ না। পাবলিকেশনে পাঠানো হয়েছিল, ফেরত পাঠিয়ে দিচ্ছে। 96 সালে হল্যান্ড একটা উপগ্রহ পাঠালো, যার নাম আইসো, ইনফ্রারেড স্পেস অবজারভেটরি। প্রথম 6 মাসে 72টার মধ্যে 68টা মলিকিউল আবিষ্কার করলো এরকম পরিবেশে।
মানে আপনাদের বলছি সেই যে আনন্দটা না কোনো জীবনের কোনো দিন কেউ দিতে পারবে না, এতটা। মানে তারপরে 6 মাসে প্রায় 20টা দেশ ঘুরতে হয়েছে আমাকে, মানে আমাদের পদ্ধতিটা সবাই সব দেশের গবেষণাগারে বলতে হয়েছে যে করে একটা নতুন বিষয় শুরু হলো যার নাম অ্যাস্ট্রোকেমিস্ট্রি, জ্যোতির রসায়ন শাস্ত্র। মহাশূন্যে কিভাবে রসায়ন পাল্টায়। এবং আপনারা যারা একটু অন্তত ক্লাস 11-12-এর কেমিস্ট্রি মনে আছে, এই হচ্ছে সেই সমস্ত মলিকিউল যেগুলো প্রেডিকশন দেওয়া হয়েছিল, পাওয়া গেছে, দেখছেন, অর্গানিক মলিকিউল। তার মানে কি, কেউ যদি বলে পৃথিবীতে প্রাণ আছে আর কোথাও নেই, তার মতো বোকা আর কেউ নেই। যে কোনো তারা মৃত্যু অবস্থায় প্রাণের রাসায়নিক বীজ তৈরি করে যায়, তার থেকে প্রাণ যে কোনো জায়গায় হতে পারে। লাইফ ইজ অ্যান ইউনিভার্সাল প্রসেস, নট পার্টিকুলার টু আর্থ, এটা মনে রাখবেন। তার থেকে বড় ভরের তারাদের সময় কম, ওই 8 থেকে 25 গুণ ভেতরে প্রথমে হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে কার্বন, ভর বেশি, চাপ বেশি, তাপ বেশি, কার্বন থেকে অক্সিজেন, সিলিকন, সালফার হতে হতে লোহাতে এসে থেমে যায়। লোহাকে চাপ দিলে লোহা বেচারে কিছু হয় না, সব থেকে শক্ত। ভেতরটা একটা পেঁয়াজের খোসার মতো, হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, লোহার গোলা। পারমাণবিক চুল্লি থেমে গেছে, বাইরে শক্তি উৎপাদন বেরোনো থেমে গেছে, অভিকর্ষ চাপ থামেনি। প্রচণ্ড গতিবেগে যখন ভেতরের দিকে ধাবিত হয় এই সমস্ত স্তর, আয়রনের গোলায় ধাক্কা খেয়ে ছিটকে তারাটা ফেটে যায়। ফেটে যাওয়ার মুহূর্তে, ওই মুহূর্তে তাপমাত্রা কয়েক ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড ওঠে। আর আয়রন 56 মাস নাম্বার থেকে 92 আমাদের পিরিয়ডিক সারণীতে যতগুলো সাধারণ মৌল আছে, প্রাকৃতিক মৌল, এক মুহূর্তে তৈরি হয়ে যায়। এক মুহূর্তে তৈরি হয় মানে বেশি তৈরি হতে পারে না। পৃথিবীতে তাদের একটা নাম আছে, রেয়ার আর্থ এলিমেন্ট। ফেটে যায় তারাটি, এটিকে বলা হয় সুপারনোভা বিস্ফোরণ। এবারে সব থেকে বড় ব্রহ্মাণ্ড চেতনার কথায় আসে। রক্তের রং লাল তো কেন? আয়রন আছে বলে। কম হয়ে গেলে কেলককে কর্নফ্লেক্স খাও, নাহলে কুলে খাড়া খাও, যাই হোক। চোখে, মনের চোখটাকে বন্ধ করে ভাবুন, আমার শরীরে ধমনীর মধ্যে দিয়ে একটা রক্তের পরমাণু, অ্যাটম ঘুরে বেড়াচ্ছে। হার্ট, পা, হার্ট, মাথা 72 বার, হার্ট নর্মাল লোকেদের 72 বার ঘুরে আসছে। কোথা থেকে ঢুকলো আমার শরীরে? রক্তের মধ্যে এলো কী করে? খাবারের মধ্যে দিয়ে। আমি ছাগল খেয়েছি, ছাগলটা গাছ খেয়েছে, বা আমি গাছ খেয়েছি, গাছ থেকে গাছে এলো কোত্থেকে, মাটি থেকে, মাটি দিল কোত্থেকে? তার কারণ বিজ্ঞানীরা বিশ্বাস করেন আজ থেকে 1377 কোটি বছর আগে আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল একটা ক্ষুদ্রতম বিন্দু সম জায়গা থেকে। তৈরির পর সেটি প্রস্ফুটিত হচ্ছিল যখন, বিগ ব্যাং হাইপোথেসিস, শুধুমাত্র 2টো মৌল তৈরি হয়েছে, হাইড্রোজেন আর হিলিয়াম। তাহলে এলো থেকে আজকে জেনে যান, সন্ধেবেলায় ডিনারের আগে, আপনার শরীরের প্রতিটি আয়রন অ্যাটম রক্ততে, ক্যালসিয়াম যা দিয়ে হাড় তৈরি, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক যা দিয়ে আপনি ডায়াগনস্টিক সেন্টার মাপতে দেন, অ্যাটম বাই অ্যাটম লিটারালি ওয়াজ ক্রিয়েটেড মিলিয়ন্স অফ ইয়ার্স ব্যাক অনলি ইনসাইড এ স্টার। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে তারাদের অভ্যন্তর ছাড়া এই মৌল তৈরি হতে পারে না। তার মানে আপনি, আমি, ওই ছোট্ট বেড়াল, কুকুর, ভেড়া, হাঁস, এই ঘর, এই মেটেরিয়াল, আমরা প্রত্যেকেই তারাদের জীবাশ্ম দিয়ে তৈরি, ফসিল দিয়ে আমাদের শরীর তৈরি। আমরা প্রত্যেকে তারাদের সন্তান। এই হচ্ছে চেতনা। এখানে কোনো বেদ পুরাণ বলিনি, কিন্তু প্রমাণিত। যাই হোক, এই যে দেখছেন না যে মহাকাশটা কালো, সে কালো নয়, তার ভেতরে বিশাল রসায়ন চলছে, যেন একটা খিচুড়ি। তার থেকে একটা নতুন প্রশ্ন গত 40 বছরে উঠে এলো, পৃথিবীতে প্রাণ এলো কি করে? প্রাণ কি? 1957 সাল থেকে শুরু করে প্রাণ সৃষ্টি করার চেষ্টা হয়েছে পৃথিবীতে, কেউ পারেনি এখনো অব্দি। প্রডিউস করতে পারেনি, রিপ্রডিউস করতে পারি আমরা সবাই, প্রডিউস করতে পারি না। এবং যে জিনিস দিয়ে প্রাণের শুরু, সেই জিনিস পৃথিবীতে সেই সময় ছিল না। তাই এই গত 40 বছরে এখন মোটামুটি 80-85% বিজ্ঞানীরা বিশ্বাস করেছেন পৃথিবীতে প্রথম প্রাণের বীজ, প্রাণ না কিন্তু, এলিয়েন না, প্রাণের বীজ এসেছিল মহাশূন্য থেকে। পৃথিবীতে প্রাণ সৃষ্টি করার উপাদান ছিল না। সেই থেকে একটা নতুন বিষয় শুরু হয়েছে, অ্যাস্ট্রোবায়োলজি।
অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোকেমিস্ট্রি, অ্যাস্ট্রোবায়োলজি, অ্যাস্ট্রোসায়েন্স, অ্যাস্ট্রোকম্পিউটিং, অ্যাস্ট্রোস্ট্যাটিস্টিক, যে কোনো অন্য বিষয় সম্পর্কে বলুন। পৃথিবীর এখন সব থেকে টপমোস্ট ছাত্ররা ইজ গোয়িং টু অ্যাস্ট্রোনমি। মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করছে। দেয়ার লাইজ দ্য চ্যালেঞ্জ। ভারত সরকার খুলে দিয়েছে, বলেছে বিএসসি এমএসসি করে পিএইচডি করবে, তুমি বিটেক করেও পিএইচডি করতে এসো। ভারতে ছাড়া অন্য কোথাও, আমেরিকা ছাড়ার কোথাও হয়নি এটা, আমরা জানি না। ব্ল্যাক হোলের কথা আর বেশি বলছি না, সময় সত্যি কম, অন্তত আজকে বলবো না, একটু বোঝাতে হবে অভিকর্ষ জিনিস কি। শুধু বলি, আমরা একটা সর্পিল নীহারিকা বা গ্যালাক্সির মধ্যে থাকি, কেন্দ্রে নয়, কেন্দ্র থেকে 28,000 আলোকবর্ষ দূরে। এবং আপনারা তো ভাবছেন আমি সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, সূর্য বসে নেই। সূর্য এবং তার পরিবারের সমস্ত সদস্যরা এই গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে 200 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে। আর আপনি ভাবছেন আমি চুপ করে বসে আছি, রাইট? এটা কি বলা হয় মিল্কি ওয়ে, বা বাংলায় বা হিন্দিতে বলে আকাশগঙ্গা। আর এই ছবিটা জাস্ট 1 মাস আগে তোলা, 1 মাসও না, 3 সপ্তাহ আগে, ভেরারুবিন। এখানে একটা ছোট্ট, কতটা ছোট জানেন, একটা 50 পয়সা তো এখন নেই, 1 টাকা, ছোট 1 টাকা যে আছে, যতটা সাইজ আকাশের গায়ে ঠিক ততটা সাইজের ছবি দেখুন। প্রতিটা গ্যালাক্সি, আমাদের ব্রহ্মাণ্ড। এখানে প্রত্যেকটা আলোর বিন্দু কিন্তু তারা নয়, এক একটা গ্যালাক্সি, মানে 10 থেকে 20,000 কোটি তারার সমষ্টি হচ্ছে এক একটা বিন্দু। আমার ছাত্ররা বলে স্যার ভীষণ ইনফিনিটি কমপ্লেক্সে ভুগছি, মানে এত ছোট। আমি বলি একদম না। কেন বলুন তো? এই 25 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। মানুষের সব থেকে বড় অস্ত্র হচ্ছে মগজাস্ত্র, যেটা আমরা ব্যবহার করি না। যেটা আমরা ব্যবহার করি না, একদম করি না। আমরা গরু ভেড়ার মতো এ বলছে ওদিকে চল, এ বলছে ওদিকে চল, এ বলছে এদিকে চল। কেউ করেন না, কমফর্ট জোনে ঢুকে গেছি। 3টে ফ্ল্যাট, 3টে গাড়ি, বছরে 2বার করে বিদেশ, আর 5বার করে লোকাল রিসোর্ট, ব্যাস, আর কি চাই? আর এই তত্ত্বটি মোটামুটি 99% বিজ্ঞানী বিশ্বাস করেন যে আজ থেকে 1377 কোটি বছর আগে একটা ছোট্ট বিন্দু সম জায়গা থেকে আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। অনেক তর্কাতর্কি হতে পারে, কিন্তু হয়েছিল এটা অনেকটা প্রমাণিত, সবটা না। এটাকে বলা হয় মহাবিস্ফোটবাদ তত্ত্ব বা বিগ ব্যাং হাইপোথিসিস। আর এখন তো বলছে না, আমাদের ব্রহ্মাণ্ডটা মাত্র একটা ব্রহ্মাণ্ড, এরকম বুদবুদের মতো আরো অনেক ব্রহ্মাণ্ড আছে, একটার সঙ্গে একটার কোনো যোগ নেই, কোনোদিন যেতে পারবে না কেউ, কোনো সংকেত আসবে না। সেটাকে বলা হয় মাল্টিভার্স থিওরি। এবার ভেবে দেখুন তো, এই ছবিতে, সত্যিকারের ছবি, প্রত্যেকটা বিন্দু এক একটা তারা, সেই বালির দানার মতো। এখানে প্রত্যেকটা বিন্দু এক একটা গ্যালাক্সি, আর এখানে প্রত্যেকটা বুদবুদ একটা মাল্টিভার্স। মানুষের চিন্তা কোথায় পৌঁছতে পারে বুঝেছেন? মাল্টিভার্সের না, এইটা ডিরেক্ট ছবি নয়, এটা পেন্টিং, এটা কনসেপ্ট। এই দুটো হচ্ছে ডিরেক্ট ছবি, রাইট? ভেবে দেখুন, এতটা ক্ষমতা আমাদের, আপনার প্রত্যেকের আছে। কতটা ব্যবহার করেছেন সারা জীবনে? তাই প্রতিনিয়ত আমাদের জ্ঞানের পরিধি বাড়ছে। তার কারণ ওই যে বললাম, আউটার কসমস, ইনার কসমস, কোথায় যেন একটা প্রতিফলন, অভূতপূর্ব। আমরা তো ইনার কসমস নিয়ে ভাবি না। কজন আর ধ্যান ট্যান করি আর কি, অমুক বাবা তমুক মায়ের জন্য, ভুলে যান ধ্যান। নিজের মধ্যে আত্মস্থ কতক্ষণ হতে পারেন আপনারা? 30 থেকে নন দিনে, 1 মিনিট হতে পারেন। এটা ওটা ওটা সেটা সেটা টাং 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 প্ল্যান চলছে। যদি হই সত্যিকারের নলেজ, জ্ঞান, টু নো হোয়াট ইউ নো অ্যান্ড হোয়াট ইউ ডু নট নো, দ্যাট ইজ নলেজ। আমার কথা না, কনফুসিয়াস বলেছেন।
আমরা সবাই কতটা জানি সেটা নিয়ে যাই করি, কতটা না জানি না সেটা নিয়ে নিজেকেও বলি, তাহলে কনফিডেন্স চলে যাবে না? সেইটা হচ্ছে আসল শিক্ষা। তাই বন্ধুরা, শিক্ষা, জ্ঞান, নলেজ মেক্স আ ম্যান আনফিট টু বি আ স্লেভ। আমরা প্রত্যেকে কৃতদাস হয়ে গেছি পরিস্থিতির। একমাত্র ভেতরের জ্ঞান আমাদেরকে তার থেকে আলাদা করতে পারে। আসুন আগামী প্রজন্মকে সেই কথাটা বলি, প্রত্যেকে তোমরা একটা পাওয়ার সেন্টার অফ নলেজ, নট অফ মাসল, নট অফ মানি, বাট অফ নলেজ হও। সেই সংবেদনশীলভাবে জ্ঞানকে আহরণ করো। এটা বেশ ভালো একটা কার্টুন, আমার খুব ফেভারিট ক্যারেক্টার। ইফ পিপল স্যাট আউটসাইড অ্যান্ড লুকড এট দ্য স্টার্স ইচ নাইট, আইল বেট দে উড লিভ আ লট ডিফারেন্টলি। একটা নতুন টার্ম কয়েন করেছে অক্সফোর্ড ডিকশনারি, নোভা লুনোসিস। কি মানে? দ্য স্টেট অফ রিল্যাক্সেশন অ্যান্ড ওয়ান্ডারমেন্ট এক্সপিরিয়েন্সড হোয়াইল গেজিং আপন দ্য স্টার্স। কজন প্র্যাকটিস করি আমরা? সেই মহামানবের কথা তুলে ভেরি ক্লিশেড গান, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। একটু ট্রান্সলেট হয়েছিলাম, কেউ যদি অমালি থাকেন। মাই হার্ট সিংস অ্যাট দ্য ওয়ান্ডার অফ মাই প্লেস ইন দিস ওয়ার্ল্ড অফ লাইট অ্যান্ড লাইফ, অ্যাট দ্য ফিল ইন মাই পালস অফ দ্য রিদম অফ ক্রিয়েশন, ক্যাডেন্স, ক্যাডেন্স মানে ইলুমিনেটেড বাই দ্য সুইং অফ দ্য এন্ডলেস টাইম। বলবেন একটু খটোমটো ট্রান্সলেশন করেছেন আপনি, ঠিক জমেনি। ট্রান্সলেশনটা আমার না, দুঃখের ব্যাপার, রবীন্দ্রনাথ ঠাকুরের। সুতরাং এই বিস্ময় ভরেই তাকিয়ে থাকবো, কোনোদিন শেষ হবে না এই বিস্ময়। আমার বক্তৃতার পরে আমি দুজন মানুষকে খুব ধন্যবাদ জানাই যে আমি যে গবেষণার কাজে সবসময় ব্যাপৃত থাকতে পারিনি। কিছু মানুষ বলেন ভাল মাথায় বুদ্ধি নেই, পারেনি, তা হয়তো নয়। মানে আমি আমার অনেকগুলো পজিশন ছেড়ে চলে এসেছি এই জনপ্রিয়করণ করার জন্য দুজন মানুষের উৎসাহে। একজন হচ্ছেন আমার পিএইচডি গাইড জয়ন্ত বিষ্ণু নার্লিকার, খুব কাছের, উনি মারা গেছেন এই মাস দুয়েক হলো, আমার খুব কাছের মানুষ। আর আরেকজন মুখে বললে আপনারা বলবেন বরফটটাই করছেন, মারা যাওয়ার মানে 2015 সালে মারা গেছেন, তার বছর 12 আগে থেকে, মানে একেবারে অন্তরের বন্ধু ছিলেন, খুব আন্তরিক, তিনি আব্দুল কালাম। এই দুজনকে আমি সবসময় শ্রদ্ধা জানাই। এই যে আমি হাটে মাঠে বলে বেড়াচ্ছি, এনাদের যে মোটিভেশন ছিল, ইন্সপিরেশন ছিল, তার জন্যই করছি। অনেক কিছু মিস হচ্ছে, অনেকে বলে হ্যাঁ উত্তর হলো না, আমার কিচ্ছু এসে যায় না, কেন আমি এতে যে আনন্দ পাই সে আনন্দটা অন্য কিছুতে পাবো না। তাই ভালো থাকবেন সবাই। মোটামুটি কবিগুরুর কথা মেনে শেষ করি আজকে।